বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি তরিকুজ্জামান, প্রভাষক হিসাব বিজ্ঞান, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ, হাজীগঞ্জ, চাঁদপুর। আজকে আমরা হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ বিষয়ের অধ্যায় 2 হিসাবের বইসমূহ দ্বিতীয় অধ্যায়ের 3টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়টি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী, হিসাব চক্র। খুবই গুরুত্বপূর্ণ 3টি বিষয় আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং সে অনুযায়ী তোমাদের বাড়ির পড়াশোনা চালিয়ে যাবে। প্রথমে আমরা আলোচনা করব দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে। দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে? এখানে বলা আছে যে হিসাব ব্যবস্থা প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তা বিশ্লেষণের মাধ্যমে একটি পক্ষকে ডেবিট এবং এর সমপরিমাণ অর্থ দ্বারা অপরটিকে ক্রেডিট করে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। তো দুতরফা বলতে এখানে দুটি সত্তা আমরা আগেই আলোচনা করেছি লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে, যে লেনদেনের দ্বৈত সত্তা অর্থাৎ দুটি পক্ষ বিদ্যমান থাকবে। তো এখানে সে কথাটাই বলা হচ্ছে যে হিসাব ব্যবস্থায় প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তা বিশ্লেষণের মাধ্যমে আমরা একটি পক্ষকে ডেবিট করব এবং সমপরিমাণ অর্থ দ্বারা অপর একটি পক্ষকে ক্রেডিট করে লিপিবদ্ধ করব। আর এই লিপিবদ্ধ করার প্রক্রিয়াটাকে বলা হবে বা পদ্ধতিকে বলা হবে দুতরফা দাখিলা পদ্ধতি। যেমন এখানে বলা আছে নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। এখানে কি বলা আছে? নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি যে নগদে পণ্য বিক্রয়, এখানে দেখা গেল বিক্রয়ের ফলে আমার কারবারের নগদ টাকার পরিমাণ বেড়ে গেল, অর্থাৎ নগদ বৃদ্ধি ঘটে। এবং বিক্রয় হচ্ছে কি? একটি আয়, অর্থাৎ বিক্রয় নামক আয় বৃদ্ধি পেল। অর্থাৎ এখানে দুটি পক্ষ, একটি হচ্ছে নগদ সম্পদ বৃদ্ধি পেল এবং অপরটি হচ্ছে বিক্রয়ের মাধ্যমে আয় বৃদ্ধি পেল। তো এই লেনদেনের মাধ্যমে আমরা একটি পক্ষ নগদান হিসাব পাই এবং অপর একটি পক্ষ বিক্রয় হিসাব পাই। এখানে বলা আছে নগদান হিসাব ডেবিট হবে এবং বিক্রয় হিসাবটি ক্রেডিট হবে। কেন নগদান হিসাব ডেবিট হবে এবং কেন বিক্রয় হিসাব ক্রেডিট হবে আমরা পরবর্তীতে বিষয়ে আলোচনা করব। এই পদ্ধতিটি 1494 সালে ইতালীয় ধর্মযাজক ও গণিতশাস্ত্রবিদ লুকা পেসিওলি, যার পুরা নাম ফ্রা লুকা বার্তোলোমিও ডি পেসিওলি, তার বিখ্যাত গ্রন্থ সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা, অর্থাৎ এটা একটি গণিত শাস্ত্রের বই বা গণিত বই, যেখানে অ্যারিথমেটিক আমরা পাটিগণিত, জ্যামিতি, প্রপোর্শন অর্থাৎ আমাদের অনুপাত, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই বইয়ের একটি চ্যাপ্টার ছিল হিসাব, যেই চ্যাপ্টারে লুকা পেসিওলি সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণ বা ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেমের কলাকৌশল সম্পর্কে আলোচনা করেন। আর তাই লুকা পেসিওলিকে দুতরফা দাখিলা পদ্ধতির জনক বলা হয়। মূলত আধুনিক হিসাব বিজ্ঞানটা এই দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করেই পরবর্তীতে প্রসার লাভ করে, বা আমরা যে হিসাব বিজ্ঞান বর্তমানে চর্চা করতেছি সেটা মূলত এই দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করেই বা নিয়ম মেনেই হিসাব বিজ্ঞান হিসাব কার্যগুলো সংরক্ষণ করা হয় বা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। দ্বিতীয় আমরা যে আলোচনার বিষয়, তার প্রথম বিষয় থেকে আমরা দেখলাম যে দুতরফা দাখিলা পদ্ধতি
বলতে কি বোঝায় এবং দুতরফা দাখিলা পদ্ধতি সর্বপ্রথম কে আবিষ্কার করেন? লুকা বেসিওলি। কোন গ্রন্থ? তার বিখ্যাত গ্রন্থ সুম্মা দি অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রপোর্শনেট, প্রপোর্শনালিটা। এই গ্রন্থে উনি কে ছিলেন? উনি একজন ধর্মযাজক ও গণিত শাস্ত্রবিদ। বাড়ি কোথায় ছিল ওনার? ইতালি। এবার আমরা যে বিষয়ে আলোচনা করব বা যে বিষয়ে জানবো সেটা হচ্ছে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়মাবলী। আমরা পূর্বের আলোচনায় ওখানে আমরা একটা উদাহরণ ছিল যে নগদে পণ্য বিক্রয়, নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ এই যে ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় করতে হয় বা কোন পক্ষকে আমরা ডেবিট করব, কোন পক্ষকে ক্রেডিট করব, বা প্রতিটি লেনদেনের ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা করার জন্য আমাদের দুটি পদ্ধতি এখানে রয়েছে, একটি হচ্ছে সনাতন পদ্ধতি আর একটি হচ্ছে আধুনিক পদ্ধতি। আমরা শুরুতেই সনাতন পদ্ধতি নিয়ে আলোচনা করব। সনাতন পদ্ধতিতে আমরা জানি হিসাব তিন প্রকার। একটি হচ্ছে নামিক হিসাব, যেখানে আয় ব্যয়গুলো সংরক্ষণ করা হয়, আয় ব্যয়বাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব এবং সম্পত্তিবাচক হিসাব। প্রথমে আমরা নামিক হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটা নিয়ে আলোচনা করি বা নিয়ম নিয়ে আলোচনা করি। সেখানে বলা হচ্ছে যে ব্যয় বা লোকসান হলে সংশ্লিষ্ট ব্যয় হিসাব ডেবিট হবে। অর্থাৎ যখনই কোনো ব্যয় সংগঠিত হয় বা লোকসান সংগঠিত হয় কোনো লেনদেনের ফলে, তখন আমরা ওই সংশ্লিষ্ট ব্যয়কে ডেবিট করব। আর যদি আয় হয় বা লাভ হয় সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট আয়কে ক্রেডিট করব। অর্থাৎ সহজে যদি বলি, যাবতীয় ব্যয়গুলো ব্যয় হিসাব ডেবিট হবে এবং আয়গুলো আয় হিসাবে ক্রেডিট হবে। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা জানতে পারি যে আমাদের বিক্রয় হিসাবে বিক্রয় কী ছিল? আয় ছিল। আর এই কারণে বিক্রয়টা আমরা কি করছি? ক্রেডিট করছি। অর্থাৎ বিক্রয় কী হবে? ক্রেডিট হবে। এখানে দ্বিতীয় ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাবে এখানে দুটি পক্ষ, একটা হচ্ছে সুবিধা গ্রহণকারী, অপর পক্ষ হচ্ছে সুবিধা প্রদানকারী। অর্থাৎ যে পক্ষ সুবিধা গ্রহণ করবে তাকে বলা হবে গ্রহীতা এবং সে ডেবিট পক্ষ ডেবিটে বসবে, এবং যে পক্ষ সুবিধা প্রদান করবে তাকে বলা হবে দাতা এবং দাতা ক্রেডিট পাশে বসবে। অর্থাৎ সুবিধা গ্রহণকারী গ্রহীতা হলে ডেবিটে বসবে বা ডেবিট হবে, এবং সুবিধা প্রদানকারী বা দাতা হলে ক্রেডিটে বসবে, ক্রেডিট হবে। তারপর আমরা দেখি সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তি কারবারে আসলে, যখন কোনো সম্পদ কারবারে আসে বা সম্পদের আগমন ঘটে তখন সম্পদকে আমরা কী করব? ডেবিট করব। অর্থাৎ সম্পদটা ডেবিট হবে। যেমন পূর্বে আমরা বিক্রয়ের ফলে আমাদের নগদ টাকার কারবারে আগমন ঘটে, আর যেহেতু নগদ টাকা একটি সম্পদ আর এখানে বলা আছে সম্পদ কারবারে আসলে ডেবিট, সেহেতু সেই লেনদেনে নগদান হিসাব ডেবিট করা হয়েছে। একইভাবে যদি সম্পত্তি কারবার থেকে চলে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে? ক্রেডিট হবে। তাহলে এখানে তিনটা নিয়ম আমরা পাই। একটি হচ্ছে নামিক হিসাবের বেলায়, একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাবের বেলায়, আরেকটি হচ্ছে সম্পত্তিবাচক হিসাবের বেলায়। নামিক হিসাবের বেলায়, নামিক হিসাব এখানে মূলত আয় ব্যয়বাচক হিসাব। তো সেক্ষেত্রে যাবতীয় ব্যয়গুলো বা লোকসান সেগুলো সংশ্লিষ্ট ব্যয় হিসাবে আমরা কী করবো? ডেবিট লিখব, এবং আয় হলে সেটা আমরা ক্রেডিট করব। ব্যক্তিবাচক হিসাবের বেলায় যে পক্ষ সুবিধা গ্রহণ করবে বা গ্রহীতা তাকে আমরা ডেবিট করব, এবং যে পক্ষ সুবিধা প্রদান করবে বা দাতা তাকে আমরা ক্রেডিট করব। তৃতীয় নিয়মটা হচ্ছে সম্পত্তি যদি কারবারে আসে ডেবিট হবে, সম্পত্তি যদি কারবার থেকে চলে যায় ক্রেডিট হবে। এবার আমরা আধুনিক নিয়মের বিষয়গুলো দেখি। আধুনিক পদ্ধতিতে আমরা জানি হিসাব 6 প্রকার: সম্পত্তি, দায়, ব্যয়, আয়, উত্তোলন এবং মূলধন, যেটা আমরা হিসাব সমীকরণ থেকে পাই। অর্থাৎ হিসাব সমীকরণের বর্ধিত রূপ, যেখানে আমরা এই 6টা বিষয় 6টা উপাদান পাই। আমাদের হিসাব সমীকরণের বর্ধিত রূপ কী ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে? সম্পদ সমান দায় প্লাস মূলধন প্লাস আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। অর্থাৎ সেখানে ডেবিট পাশে ছিল সম্পদ, ক্রেডিট পাশে ছিল দায়, ছিল আয়, ছিল মূলধন, ছিল উত্তোলন, ছিল ব্যয়।
সেখান থেকেই মূলত এই আধুনিক পদ্ধতিতে 6 ধরনের হিসাব আমরা পাই। তো এখানে নিয়মটা হলো সম্পদের বেলায় এটা আমরা আগের মতোই সনাতন পদ্ধতির মতোই, সম্পদ যদি বৃদ্ধি পায়, যখন কারবারে সম্পদের আগমন ঘটে তখন সম্পদ বৃদ্ধি পাবে, আর সম্পদ বৃদ্ধি পেলে বা বাড়লে ডেবিট হবে। একইভাবে তার বিপরীত পাশে সম্পদ যদি হ্রাস পায় বা কমে যায় তাহলে আমরা কী করব? ক্রেডিট করব, অর্থাৎ ক্রেডিট হবে। দায়ের বেলায় সম্পদের ঠিক উল্টো, দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, দায় যদি হ্রাস পায় তাহলে ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে বা ব্যয় সংগঠিত হলে ব্যয় ডেবিট। অনেক সময় আমরা ব্যয় হ্রাস পাই, সেক্ষেত্রে আমরা ব্যয়কে আমরা ক্রেডিট করব। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয় হচ্ছে ব্যয়ের বিপরীত, অর্থাৎ আয় বৃদ্ধি পেলে বা বাড়লে ক্রেডিট, হ্রাস পেলে কমলে ডেবিট। উত্তোলন বৃদ্ধি পেলে বাড়লে ডেবিট, উত্তোলন হ্রাস পেলে কমলে ক্রেডিট। মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এখানে উত্তোলনটা আলাদা করে আমরা না শিখলেও হবে, যেহেতু উত্তোলন বৃদ্ধি পাওয়া মানে মূলধন হ্রাস পাওয়া। উত্তোলন বৃদ্ধি পাওয়া মানে কি? মূলধন হ্রাস পাওয়া। আমাদের মনে রাখার জন্য আমরা কীভাবে শিখি? অর্থাৎ সম্পদ, আবার আমি আলোচনা করতেছি, সম্পদ যদি বৃদ্ধি পায় ডেবিট, সম্পদ হ্রাস পায় ক্রেডিট। দায় বৃদ্ধি পায় ক্রেডিট, দায় হ্রাস পায় ডেবিট। ব্যয় বৃদ্ধি পায় ডেবিট, হ্রাস পায় ক্রেডিট। আয় বৃদ্ধি পায় ক্রেডিট, আয় হ্রাস পায় ডেবিট। উত্তোলন বৃদ্ধি পায় ডেবিট, হ্রাস পায় ক্রেডিট। মূলধন বৃদ্ধি পায় ডেবিট, মূলধন হ্রাস পায় ক্রেডিট। তোমরা খেয়াল করলে দেখবা সম্পদ এবং দায় দুটো কিন্তু আলাদা বিষয়, এবং এখানে একটা বিপরীত সম্পর্ক আছে। একটা বাড়লে, সম্পদ বাড়লে ডেবিট হয়, আর দায় বাড়লে ক্রেডিট হয়। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, দায় হ্রাস পেলে কী হয়? ডেবিট হয়, অর্থাৎ বিপরীত সম্পর্ক। একইভাবে ব্যয়ের সাথে আয়ের বিপরীত সম্পর্ক, উত্তোলনের সাথে মূলধনের বিপরীত সম্পর্ক। তাহলে এভাবে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে। এবার দেখি আমরা যদি এটাকে খুব সহজে উপস্থাপন করি। আমরা একটু আগের স্লাইডে একটু আবার যাই। দেখো, এখানে দেখো সম্পদ বাড়লে ডেবিট, ব্যয় বাড়লে ডেবিট, উত্তোলন বাড়লে ডেবিট। সম্পদ কমলে ক্রেডিট, ব্যয় কমলে ক্রেডিট, উত্তোলন কমলে ক্রেডিট। তার মানে তিনটার কিন্তু একই নিয়ম। আবার একইভাবে দায় বাড়লে ক্রেডিট, আয় বাড়লে ক্রেডিট, উত্তোলন বাড়লে ক্রেডিট। দায় হ্রাস পেলে ডেবিট, আয় হ্রাস পেলে ডেবিট, মূলধন হ্রাস পেলেও কি? ডেবিট। তার মানে সম্পদ, ব্যয় এবং উত্তোলনের একই নিয়ম, এবং দায়, আয়, মূলধনেরও কিন্তু কি? একই নিয়ম। তো এই জিনিসটা যদি আমরা তোমরা এই জিনিসটা দেখলে বুঝতে পারবো যে এখানে বলা আছে কি সম্পদ, ব্যয় এবং উত্তোলন, যে অ্যারোটা হচ্ছে কি উপরের দিকে, অর্থাৎ যদি বৃদ্ধি পায় এর দ্বারা বোঝাচ্ছে কি? বৃদ্ধি পাওয়া। অর্থাৎ সম্পদ, ব্যয় এবং উত্তোলন যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? আমরা আগেই দেখলাম ডেবিট হবে। তোমরা ঠিকই ধরতে পেরেছো, ডেবিট হবে। আর যদি হ্রাস পায়, অ্যারোটা নিচের দিকে, অর্থাৎ হ্রাস পাওয়া বোঝাচ্ছে, তাহলে কি হবে? ক্রেডিট হবে। তার মানে তিনটার একই নিয়ম, সম্পদ, ব্যয়, উত্তোলন। কিন্তু আমরা লেখার সময় সম্পদকে সম্পদের নামে লিখবো, ব্যয়কে ব্যয়ের নামে লিখবো, উত্তোলনকে উত্তোলন হিসাবে লিখবো, উত্তোলন নামে লিখবো। তিনটাই কিন্তু এক নামে লিখলে হবে না, আলাদা আলাদা নামে লিখতে হবে। অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয়ের বেলা নিয়মটা কিন্তু একই। একইভাবে যদি আমরা ক্রেডিট, অর্থাৎ দায় এবং আয় এবং মূলধনের কথা বলি, যেটা আমরা দেখলাম যে তিনটাই কি? একই রকম। আর এক্ষেত্রে দেখো যদি হ্রাস পায় নিচের দিকে, চিহ্নটা কোন দিকে? নিচের দিকে, তাহলে কী হবে? হ্রাস পেলে ডেবিট হবে। আর যদি বৃদ্ধি পায় কী হবে? ক্রেডিট হবে। বুঝা গেছে? তার মানে সম্পদ, ব্যয় এবং মূলধন, তিনটা জিনিস। সম্পদ, ব্যয়, মূলধন, বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। দায়, আয়, মূলধন, সম্পদ, ব্যয়, উত্তোলন।
বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। দায়, আয়, মূলধন, কমলে ডেবিট, বাড়লে ক্রেডিট। এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। আমার খুব শুরুতেই অর্থাৎ প্রাথমিকভাবে যে কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে অবশ্যই তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমার এই লেনদেনের ফলে যে দুটো পক্ষ পেলাম ওইখানে কি আছে, সম্পদ, ব্যয়, উত্তোলন, দায়, আয়, মূলধন। অর্থাৎ এই 6টা এলিমেন্টস, 6টা উপাদান সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে, যাতে করে তোমরা দেখলেই চিনতে পারো যে কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা ব্যয়, কোনটা আয়, কোনটা মূলধন আর কোনটা উত্তোলন। তাহলে বাকি কাজগুলো কিন্তু খুব সহজ। যা এগুলো সম্পর্কে আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি। এখন আমরা কিছু উদাহরণ দেখব। তো উদাহরণ শুরু করার আগে আমি আরেকবার একটু তোমাদের মনে করাই দিতে চাই যে সম্পদ কাকে বলে। সম্পদ হচ্ছে বস্তুগত অবস্তুগত উপাদান, বস্তুগত অবস্তুগত উপাদান যেগুলো থেকে আমরা কি কারবার বর্তমানে এবং ভবিষ্যতে আর্থিক সুবিধা পাই, আর্থিক সুবিধা পায়, বা অন্যভাবে বলা যায় দায় পরিশোধে ব্যবহৃত হয়। আয়, ব্যয় কাকে বলে? পণ্য বা সেবার বিনিময়ে অর্থের প্রদান, পণ্য বা সেবার বিনিময়ে অর্থের প্রদান নগদে অথবা বাকিতে হলে তাকে আমরা কি বলবো? ব্যয় বলবো। অর্থাৎ এক্ষেত্রে আমাদের দুটো কাজ, একটা হচ্ছে পণ্য বা সেবা দিতে হবে, পণ্য বা সেবা গ্রহণ করব, বিনিময়ে অর্থ প্রদান করব। এই অর্থ প্রদানটা নগদেও হতে পারে, বাকিতেও হতে পারে, তাকে ব্যয় বলে। উত্তোলন, মালিক কারবার থেকে তার ব্যক্তিগত প্রয়োজনে, আবার বলতেছি, কারবারের মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে নগদ অর্থ বা পণ্য যখন তুলে নেয়, নিয়ে যায়, উঠিয়ে নেয়, তখন তাকে কি বলে? উত্তোলন বলে। দায় কাকে বলে? তৃতীয় পক্ষ, অর্থাৎ মালিক ছাড়া বাকি যারা আছে সবাই কি তৃতীয় পক্ষ। তো তৃতীয় পক্ষের পাওনা বা তৃতীয় পক্ষের দাবিকে কি বলে? দায় বলে। খুব সহজে তৃতীয় পক্ষের দাবিকে দায় বলে। অন্যভাবে যদি বলি, এই দায়টা আমরা ভবিষ্যতে কি করতে হবে? পরিশোধ করতে হবে। যা ভবিষ্যতে পরিশোধ করতে হয়, পরিশোধ করতে হয়, তাকে দায় বলে। আয় কাকে বলে? পণ্য বা সেবা বিনিময়ে, পণ্য বা সেবা প্রদানের মাধ্যমে, এখানে পণ্য বা সেবা প্রদানের মাধ্যমে অর্থের আগমন নগদে অথবা বাকিতে হলে তাকে কি বলে? আয় বলে। এখানে কাজ হবে কি? আমি পণ্য বা সেবা দিব, বিনিময়ে অর্থ নিব, সেটা আমি নগদেও নিতে পারি, বাকিতেও নিতে পারি। উভয় ক্ষেত্রে আমি সেটাকে কি বলবো? আয় বলবো। মূলধন, মালিক কারবারে তার ব্যক্তিগত যে সম্পদ, নগদ অর্থ বা সম্পদ কারবারে বিনিয়োগ করে, তাকে কি বলে? মূলধন বলে। এবার আমরা কিছু উদাহরণ দেখি। আশা করি তোমরা মনোযোগ সহকারে উদাহরণগুলো দেখলে খুব সহজেই একটি লেনদেনের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পারবে। প্রথম বলা আছে কি? মিস্টার রাজু 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। আমি আবার বলতেছি, মিস্টার রাজু 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তো এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে, আমরা কিন্তু রাজুর হিসাব করতেছি না, আমরা হিসাব করতেছি কি? আর রাজুর ব্যবসায়ের। আমরা প্রতিষ্ঠানের হিসাব করব। তাহলে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে কী হলো? প্রতিষ্ঠানের নগদ 50,000 টাকা কি বৃদ্ধি পেল, অর্থাৎ এখানে 50,000 টাকা, এটা নগদ টাকা, এটা কি প্রতিষ্ঠানে বাড়লো। তো নগদ টাকাটা কি? সম্পদ। নগদ টাকাটা কি? সম্পদ। তার মানে সম্পদ বৃদ্ধি পেল। পাশাপাশি রাজু হচ্ছে কি? কারবারের মালিক। যেহেতু রাজু ব্যবসা শুরু করে, তার মানে এই ব্যবসার মালিক কে? কারবার, রাজু, মিস্টার রাজু। তো যেহেতু মিস্টার রাজু কারবারে অর্থ প্রদান করে, সম্পদ প্রদান করে, তাহলে এটা কি হবে? রাজুর মূলধন হবে। অর্থাৎ স্বত্বাধিকার, ওনার্স ইকুইটি বা মূলধন বৃদ্ধি পেল। তার মানে একদিকে বৃদ্ধি পেল সম্পদ, অন্যদিকে বৃদ্ধি পেল মূলধন। তাহলে আমরা জাবেদা কি শিখলাম? আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের বেলায় কী শিখলাম? নিয়মের বেলায় সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে এখানে সম্পদের নাম কি? নগদান হিসাব। তাহলে কি হবে? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। খুব সহজ বিষয়টা, একদম সহজ। প্রথম আমাকে চিনতে হবে লেনদেন, তারপর আমাকে চিনতে হবে দুটো পক্ষ, তারপর আমরা আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম অনুযায়ী আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করে ফেলব। বাস শেষ, এতটুকুই কাজ। আসো 2 নাম্বার, আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। অর্থাৎ আমি 10,000 টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করছি। তাহলে আসবাবপত্রটা কি? এটা সম্পদ। তাহলে আমার এই আসবাবপত্র ক্রয়ের মাধ্যমে
আসবাবপত্র নামক সম্পদ, অর্থাৎ সম্পদ, একটা সম্পদ বৃদ্ধি পেল, পাশাপাশি কিন্তু আমি কি করলাম, 10,000 টাকা প্রদান করলাম। তাহলে এখানে আমার 10,000 টাকা নগদ টাকা কমে গেল। তার মানে দেখলাম একটা সম্পদ বৃদ্ধি পেল, আবার অন্যদিকে আরও একটা সম্পদ কি হ্রাস পেল। অর্থাৎ সম্পদ বৃদ্ধি একদিকে, অন্যদিকে কি সম্পদ হ্রাস। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে আমরা কি জানি, ডেবিট হয়। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। এখানে কোন সম্পদটি বৃদ্ধি পেল, আসবাবপত্র, আর কোন সম্পদটি হ্রাস পেল, নগদ। তাই আমরা কি লিখব, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। খুব সহজ না, একদম সহজ, সহজভাবে চিন্তা করতে হবে। আমরা আরেকটি দেখি, ধারে পণ্য ক্রয়। পণ্য ক্রয় ধারে, ধারে মানে বাকিতে। আচ্ছা আমরা আগেই বুঝি। আচ্ছা ক্রয়, ক্রয়ের এটি কি, ক্রয়টা কি, আমার ওই 6টা হিসাবের মধ্যে কোনটাতে পড়ে, যে আমি পণ্য ক্রয় করলাম। তাহলে আমার ব্যয়ের সংজ্ঞায় বলা ছিল কি, আমি পণ্য ক্রয় বা পণ্য বা সেবার বিনিময়, অর্থাৎ পণ্য গ্রহণ করব বা সেবা গ্রহণ করব, বিনিময়ে টাকা দিব, সে টাকাটা নগদেও দিতে পারি বা পরে বাকিতেও দিতে পারি। সে টাকাটা নগদেও প্রদান করা হতে পারে অথবা ধারে বা বাকিতেও হতে পারে। উভয় ক্ষেত্রে আমরা সেটাকে কী বলবো, ব্যয় বলবো। তার মানে ক্রয়টা কি, ব্যয়। তাহলে এখানে একটা কী হলো, ব্যয় হলো, ব্যয়, অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেল, অর্থাৎ ব্যয় সংগঠিত হলো। পাশাপাশি আমি কি টাকা দিয়েছি, দেইনি, তার মানে কি টাকা পাওনা রয়ে গেল। বিক্রেতা আমার কাছে কি টাকা পাওনা। তাহলে বিক্রেতা তো আমার কারবারের মালিক না, বিক্রেতা কারবারের মালিক না, তৃতীয় পক্ষ। তাহলে তৃতীয় পক্ষের দাবিকে বা পাওনাকে কী বলে, দায় বলে। তার মানে এখানে কি হলো, এখানে ব্যয় বৃদ্ধি পেল এবং দায় বৃদ্ধি পেল, ব্যয় বৃদ্ধি পেল, দায় বৃদ্ধি পেল। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট। আর এখানে ব্যয়ের নাম কি, পণ্য ক্রয়। তাহলে ক্রয় হিসাব ডেবিট, দায়ের নাম কি, দাঁড়ে ক্রয়ের ফলে যে দায়ের সৃষ্টি হয় সে দায়কে বলা হয় প্রদেয় হিসাব, পাওনাদার বলা হয়, প্রদেয় হিসাব বলা হয়। আধুনিক নিয়ম এটাকে প্রদেয় হিসাব বলা হয়। তাহলে আমরা এখানে প্রদেয় হিসাব লিখতে পারি। তাহলে আমাদের ডেবিট হবে কি, ক্রয় হিসাব, যেহেতু ব্যয় বৃদ্ধি পেল, আর ক্রেডিট হবে প্রদেয় হিসাব। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। একইভাবে আমরা আরও কিছু উদাহরণ দেখি। জীবন বীমার প্রিমিয়াম প্রদান। তাহলে এটা আমরা জানি, আমরা উত্তোলনের উদাহরণ হিসেবে এটা ব্যবহার করছি, যে জীবন বীমার প্রিমিয়াম প্রদান, এটা হলো কি উত্তোলন। তাহলে প্রিমিয়াম বাবদ আমাকে নগদ টাকা চলে গেল, তার মানে এখানে একটা উত্তোলন হলো, অর্থাৎ উত্তোলন বাড়লো আর নগদ টাকা কমে গেল। উত্তোলন বাড়লে স্বত্বাধিকার হ্রাস পায়, উত্তোলনের ফলে স্বত্বাধিকার হ্রাস পায়। ওনার সিকিউরিটি সেখানে কি ছিল, সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি, মূলধন প্লাস আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, অর্থাৎ উত্তোলনের ফলে ওনার সিকিউরিটি স্বত্বাধিকার হ্রাস পায়। তাহলে এখানে স্বত্বাধিকার হ্রাস পেল এবং সম্পদও হ্রাস পেল। বা আমরা যদি বলি উত্তোলন বৃদ্ধি পেল, সম্পদ হ্রাস পেল, তাহলে এখানে উত্তোলন বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়, আর সম্পদ হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়। কারণ যেহেতু আমরা সম্পদের ব্যাপারে এর আগেও আমরা আলোচনা করেছি, উদাহরণ দেখেছি, তো সেখানে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। যেহেতু এখানে সে নগদ 6,000 টাকা প্রদান করছে, তাহলে এখানে কি তার হ্রাস পাবে, অর্থাৎ নগদ 6,000 টাকা কমে যাবে। এই কারণে নগদের হিসেব কী হবে, ক্রেডিট হবে। আর এই নগদ টাকার ব্যাপার আমরা নগদ ক্যাশ অ্যাকাউন্ট, এখানে আমরা নগদান হিসাব লিখব। ইংরেজিতে বলা হয় ক্যাশ অ্যাকাউন্ট, আর বাংলায় লেখা হয় নগদান হিসাব। ধারে পণ্য বিক্রয়। তাহলে আমি পণ্য বিক্রয় করলাম, তার মানে পণ্য বিক্রয় করলাম মানে পণ্য প্রদান করলাম, পণ্য প্রদান করে কী করলাম, টাকা গ্রহণ করলাম। এই টাকাটা আমি এখনও পাইনি, পাবো, ভবিষ্যতে পাওয়া যাবে ধারে। তাহলে নগদে হোক বা বাকিতে হোক, যেভাবেই হোক, আমি এখানে কী করলাম, পণ্যের বিনিময়ে টাকা গ্রহণ করলাম। তাহলে এখানে দেখা গেল পণ্যের বিনিময়ে টাকা গ্রহণ করা বা অর্থের আগমনকে কী বলে, আয় বলে। তাহলে এখানে আয় বাড়লো, পাশাপাশি সম্পদ বাড়লো। যদি এখানে নগদ টাকা না, এটা কি ধারে, তার মানে এখানে কী হবে, সম্পদ বৃদ্ধি পাবে এবং আয় বৃদ্ধি পাবে। তাহলে এই সম্পদ ধারে বিক্রির ফলে যে সম্পদটা সৃষ্টি হয় তাকে বলা হয় কি, প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাব, সম্পদ বাড়লে ডেবিট, আয় বাড়লে ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নিশ্চয়ই তোমরা বুঝতেছো, আর মনোযোগ সহকারে ক্লাসটি করলে অবশ্যই তোমরা কি ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে তেমন সমস্যার সম্মুখীন হবে না। খুব সহজে যে কোনো লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে। আর আমাদের পরের যে আলোচনা, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডেবিট ক্রেডিট নির্ণয়টা খুবই জরুরি।
কারণ আমাদের এরপরে আসবে জাবেদা। জাবেদা আমাদের বাধ্যতামূলক অধ্যায় এবং প্রাথমিক স্তর হিসাবের প্রাথমিক স্তর। এই জাবেদা আমাদের অবশ্যই জানতে হবে। জাবেদা যদি না পারি আমি হিসাব বিজ্ঞানের বাকি যে অংশগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবো না। আর এই জাবেদা করতে গেলে আমাকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে, আর সেক্ষেত্রে অবশ্যই আমাকে ডেবিট ক্রেডিট নির্ণয়টা ভালোভাবে জানতে হবে, তাহলে আমি জাবেদা করতে পারবো। আর জাবেদা করতে পারলে বাকি যে আমাদের হিসাব বিজ্ঞানের বাকি যে অংশগুলো আছে সেগুলো আমরা ধীরে ধীরে করতে পারবো। জাবেদাটা এটা হলো ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা তোমাকে অবশ্যই মজবুত করতে হবে। আর জাবেদার ফাউন্ডেশন হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করা, আর ডেবিট ক্রেডিট নির্ণয়ের ফাউন্ডেশন হচ্ছে লেনদেন আইডেন্টিফাই করা, হিসাব আইডেন্টিফাই করা। তাহলে প্রত্যেকটা একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড, একটা বাদ দিয়ে আরেকটা করা যাবে না, একটা বাদ দিয়ে আরেকটা করা যাবে না। ধারাবাহিকভাবে ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে করলে খুব সহজে কিন্তু তোমরা এই বিষয়টা রপ্ত করতে পারবে। প্রদেয় হিসাবকে পরিশোধ করা হলো। প্রদেয় হিসাব আমরা এর আগেই একটা উদাহরণ দেখলাম, বাকিতে পণ্য ক্রয়ের ফলে প্রদেয় হিসাবের সৃষ্টি হয়। প্রদেয় হিসাব মানে কি? একটা দায়। তাহলে এখানে দায় পরিশোধ করা হলো। তার দায় পরিশোধ করলে দায় বাড়বে না কমবে? অবশ্যই কমবে। তাহলে দায় কমবে, পাশাপাশি আমার নগদ টাকাও কমবে, যেহেতু পরিশোধ করলাম কি দিয়ে? 12,000 টাকা দিয়ে। তাহলে এখানে কি হলো? আমার এখানে দায়ও হ্রাস পেল, সম্পদও হ্রাস পেল। তাহলে দায় হ্রাস পেলে কি হয়? ডেবিট হয়। প্রদেয় হিসাব ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, নগদান হিসাব ক্রেডিট। কারণ এখানে প্রদেয় হিসাবকে কি দেওয়া হয়েছে? নগদ টাকা। নগদ টাকা হলে কি হিসাব হয়? নগদান হিসাব হয়। তো এই অবশ্যই তোমরা ইতিমধ্যেই জেনেছো যে কীভাবে আমরা একটা লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি। এখন আমরা আমাদের তৃতীয় টপিকস হিসাব চক্র নিয়ে আলোচনা করব। এটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের যে হিসাব বিজ্ঞান বিষয়টা, এটা কিন্তু আমি আগেই বলেছি যে একটার সাথে একটা রিলেটেড। অনেকগুলো বিষয় এখানে আমাদের কি, অনেকগুলো গাণিতিক কাজ আমাদের এখানে প্রিপারেশন করতে হয়। কারণ কি, আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞায় বলেছি যে এখানে লেনদেন চিহ্নিত করতে হয়, লেনদেনগুলো প্রক্রিয়াকরণ করতে হয়, প্রক্রিয়াকরণ করে সেগুলো তথ্য ব্যবহারকারীদের উপযোগী করে তাহলে তারপরে তথ্য ব্যবহারকারীদের নিকট উপস্থাপন করতে হয়। তার মানে কি, ধারাবাহিক অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই কাজটি সম্পন্ন করতে হয়। তো এখন আমরা এই ধারাবাহিক, অর্থাৎ কোন কাজটির পরে কোন কাজটি আমরা করব সেটা এখানে চক্রাকারে দেওয়া হবে। এই কারণে এই চক্রটাকে বলা হয় কি, হিসাব চক্র। দেখো এখানে মোট 10টি ধাপ রয়েছে, 10টি ধাপ। প্রথম ধাপ এখান থেকে 1 নম্বর কি, লেনদেন সমূহ চিহ্নিত ও পরিমাপ করো। আমাকে খুব একদম ইনিশিয়ালি প্রাথমিকভাবেই যে কোনো একটা ঘটনা সেটা লেনদেন কিনা সেটা সম্পর্কে আমাকে অবশ্যই আইডেন্টিফাই, নিশ্চিত হতে হবে। অর্থাৎ লেনদেন সমূহ আমাদেরকে চিহ্নিত করতে হবে, কারণ হিসাব বিজ্ঞানের কাজটা মূলত হয় লেনদেনকে নিয়ে। লেনদেন অর্থাৎ আর্থিক ঘটনাসমূহ নিয়েই আমাদের কাজ। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? একটা কারবারের অনেকগুলো ঘটনা ঘটবে, সেখান থেকে আমাদের অবশ্যই লেনদেন সমূহ চিহ্নিত করতে হবে এবং সেটা পরিমাপকরণ করতে হবে। সেটার অ্যামাউন্ট আমাকে আইডেন্টিফাই, নির্ধারণ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এখানে লেনদেনের সাথে টাকাটা উল্লেখ করা থাকে বা পরিমাপটা উল্লেখ করা থাকে, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে বের করে নিতে হয়। তাহলে প্রথম কাজটা হবে কি, আমাদের লেনদেন চিহ্নিত করা, আইডেন্টিফাই করা এবং সেটা মেজার করা, পরিমাপ করা। তারপরে যে কাজ সেটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ করা। লেনদেন বিশ্লেষণ করা যে কাজটা আমরা ইতিমধ্যে করতেছি, যে লেনদেন বিশ্লেষণ করে এখানে কোন পক্ষ, কয়টা পক্ষ, কী কী পক্ষ আছে এবং কোন পক্ষটা ডেবিট হবে, কোন পক্ষটা ক্রেডিট হবে, সেটা আমাকে খুঁজে, অর্থাৎ লেনদেনটাকে আমাদের কী করতে হবে? বিশ্লেষণ করতে হবে। তারপরে আমাদের এখানে অর্থাৎ লেনদেনের অন্তর্ভুক্ত বিষয়গুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। 3 নম্বর যে কাজ সেটা হচ্ছে আমাদের লিপিবদ্ধকরণ। বিশ্লেষণ করার পর এরপর আমরা হিসাবের বইতে বা হিসাবের খাতা আমরা লিপিবদ্ধকরণ করব। এখান থেকে মূলত আমাদের হিসাবটা শুরু হয়, আর এই লিপিবদ্ধকরণটাকে বলা হয় জাবেদাকরণ। আর এই জাবেদাটা হচ্ছে প্রাথমিক হিসাবের প্রাথমিক বই, এবং প্রাথমিক বই এইটা না হলে বাকিগুলো আমাদেরকে আমরা কোনোটাই করতে পারবো না সঠিকভাবে। তাহলে বাকিগুলো করতে গেলে, অর্থাৎ 10ম ধাপ পর্যন্ত যেতে গেলে অবশ্যই আমাকে এই প্রথম ধাপটা খুব ভালোভাবে, অর্থাৎ জাবেদাটা আমাদের খুব ভালোভাবে কী করতে হবে? সঠিকভাবে জাবেদাকরণ করতে হবে বা লিপিবদ্ধকরণ করতে হবে। 4 নম্বর হচ্ছে শ্রেণীবিন্যাসকরণ, খতিয়ান স্থানান্তর। জাবেদার পর আমরা কী করব? একই রকম একই জাতীয় লেনদেনগুলোকে, হিসাবগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসবো। যেমন আমার জাবেদার মধ্যে অনেক জায়গায়
নগদান হিসাব থাকতে পারে, কোথাও ডেবিটে থাকতে পারে, কোথাও ক্রেডিটে থাকতে পারে, কোথাও তাহলে আমরা কি করব, সবগুলো নগদানকে এক জায়গায় নিয়ে আসবো, একটা হিসেবে নিয়ে আসবো, একটা শিরোনাম, সেই শিরোনামটা কী হবে, নগদান হিসাব। নগদান হিসাব এটাই হলো খতিয়ান। একইভাবে ক্রয় ক্রয় সম্পর্কিত সকল বিষয়গুলো আমরা কী করব, একটা হিসাবে নিয়ে আসবো, ক্রয় হিসাবে। একইভাবে বিক্রয়, যাবতীয় সকল বিক্রয়গুলো আমরা একটা হিসাবে নিয়ে আসবো, বিক্রয় হিসাবে। একইভাবে আমাদের অন্যান্য যে হিসাবগুলো থাকবে হিসাবের অর্থাৎ জাবেদার মধ্যে, সেগুলোকে আমরা কী করব, নির্দিষ্ট শিরোনামের অধীনে একই জাতির সকল হিসাবগুলোকে আমরা একসাথে নিয়ে আসবো। এটাকে বলা হয় কি, শ্রেণীবিন্যাসকরণ বা খতিয়ানের স্থানান্তর। এটাকে খতিয়ান বলা হয়, ইংরেজিতে বলা হয় লেজার, লেজার অ্যাকাউন্ট বলা হয়। তারপর আমরা কি করব, আমরা সংক্ষিপ্তকরণ করব। আমরা খতিয়ান করার পর খতিয়ানের যে জের বের হবে, অর্থাৎ আমাদের হিসাব করার পরে যে রেজাল্টটা বের হবে, ফলাফলটা বের হবে, যেটাকে বলা হয় জের, সেই ফলাফলটা দিয়ে আমরা কী করব, আমরা রেওয়ামিল প্রস্তুত করব, অর্থাৎ সবগুলোর রেজাল্ট আমরা একসাথে নিয়ে আসবো। অর্থাৎ আমাদের নগদান হিসাবের জের কত সেটা নিয়ে আসবো, আমাদের আসবাবপত্র হিসাবের জের কত, রেজাল্ট কত সেটা নিয়ে আসবো। একেবারে যতগুলো হিসাব আছে সবগুলো হিসাবের জেরটা আমরা একসাথে করে ফেলবো। এটাকে বলা হয় সংক্ষিপ্তকরণ। এটাকে বলা হয় কি, ট্রায়াল ব্যালেন্স, রেওয়ামিল প্রস্তুতকরণ। আর এই রেওয়ামিলের মাধ্যমে মূলত আমরা হিসাবের গাণিতিক সূত্র যাচাই করতে পারি। রেওয়ামিলের দুটো পক্ষ, ডেবিট পক্ষ, ক্রেডিট পক্ষ। যদি ডেবিট পক্ষের অর্থের সাথে, অর্থের পরিমাণের সাথে ক্রেডিট পক্ষের অর্থের পরিমাণ সমান না হয়, তাহলে বুঝতে হবে যে আমার পূর্বের দুটো হিসাবের কোনো না কোনো হিসাবে অবশ্যই কী আছে, ভুল আছে। তাহলে এটাকে বলা হয় গাণিতিক শুদ্ধতা যাচাই। অর্থাৎ এখানে কিন্তু আমাদের যাচাই হয়ে যাবে যে আমাদের পূর্বের হিসাবগুলো সঠিক ছিল কিনা। তারপরে বলা আছে কি, সমন্বয় দাখিলা। জাবেদা একটা দাখিলা, আবার সমন্বয় দাখিলা। এটা মূলত একটা জাবেদার মতোই, তবে হ্যাঁ, সমন্বয় জাবেদা অ্যাডজাস্ট করা বিষয়টা হলো কি আমাদের, অর্থাৎ আমরা আমাদের যে সকল হিসাবসমূহ বা লেনদেনসমূহ আমাদের জাবেদায় বাদ পড়েছে, তার মানে খতিয়ানও বাদ পড়েছে, সেগুলো রেওয়ামিলও আসে নাই। অর্থাৎ যেগুলো আমাদের পূর্বের হিসাবে আসে নাই, বাদ পড়ে গেছে, যুক্তিসঙ্গত কারণে, অযৌক্তিক কারণে না, অবশ্যই যুক্তিসঙ্গত কারণে, হয়তো এই হিসাবটা করার পরে আমার লেনদেনটা সংঘটিত হয়েছে, সেই কারণে বাদ পড়ছে। অর্থাৎ যেগুলো আমাদের এই রেওয়ামিল প্রস্তুতের, অর্থাৎ রেওয়ামিল অন্তর্ভুক্ত হয়নি বা খতিয়ান অন্তর্ভুক্ত হয়নি, জাবেদা অন্তর্ভুক্ত হয়নি, ওই সকল হিসাবসমূহ আমরা কী করব, আবার জাবেদাকরণ করে সেগুলো আমরা হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করব। আর এই অন্তর্ভুক্ত করা বা আবার বাদ পড়া লেনদেনগুলোকে আবার হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য আমাকে আবার কী করতে হবে, জাবেদা করতে হবে। আর এই জাবেদাকরণ করা, এটাকে বলা হবে কি, সমন্বয় দাখিলা। অর্থাৎ এই বাদ পড়া বিষয়গুলোকে আবার আমাদের কী করতে হবে, হিসেবের বইতে অন্তর্ভুক্ত করার জন্য দাখিলা দিতে হবে বা জাবেদা করতে হবে। তারপরে 7 নম্বর স্তর হলো কার্যপত্র প্রস্তুতকরণ। এটাকে ইংরেজিতে বলে 6 নম্বর স্তর সমন্বয় দাখিলাকে বলে অ্যাডজাস্টিং এন্ট্রি। 7 নম্বরে কার্যপত্র প্রস্তুতকরণ। কার্যপত্র এটা একটা ঐচ্ছিক ধাপ, এটা কিন্তু মূল ধাপ না। আমরা চাইলে এই স্তরটাকে স্কিপ করতে পারি, বাদ দিয়ে চলে যেতে পারি। এটা আমাদের একটা ঐচ্ছিক ধাপ, তবে হ্যাঁ, এটার গুরুত্ব অবশ্যই আছে। এটা হলো কি, আর্থিক বিবরণী প্রস্তুত, যেটা আমাদের মূল কাজ। আর্থিক বিবরণী প্রস্তুতের একটা খসড়া করা, অর্থাৎ আমার হিসাবটা আমি খসড়াভাবে আগে প্রস্তুত করে ফেলবো। অর্থাৎ আর্থিক বিবরণীর খসড়ার রূপটাই হলো কি, কার্যপত্র প্রস্তুতকরণ। যেখানে আর্থিক বিবরণীর প্রত্যেকটা উপাদান, প্রত্যেকটা কাজই এখানে হবে, তবে সেটা খসড়া আকারে হবে। আর্থিক বিবরণী যেভাবে হওয়ার কথা সেভাবে হবে না। এই কারণে এটা হলো কি, এটা ঐচ্ছিক ধাপ। অর্থাৎ এখানে আমরা কিন্তু আর্থিক বিবরণীটা খসড়া করে ফেলতে পারি। তো এটা হলো যাতে করে পরবর্তীতে আমাদের আর্থিক বিবরণীটা আমরা নিখুঁতভাবে, খুব সুন্দরভাবে, নির্ভুলভাবে তৈরি করতে পারি। তাহলে এটা আমাদের 7 নম্বর ধাপ বা ঐচ্ছিক একটা ধাপ। এটা কিন্তু মূল ধাপ না, ঐচ্ছিক ধাপ। তারপরে 8 নম্বর হলো আমাদের আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ মূলত আমাদের তথ্য ব্যবহারকারী যারা আছে তারা কিন্তু আমাদের জাবেদা দেখবে না। আমাদের এই লেনদেন চিহ্নিতকরণ, পরিমাপকরণ, লেনদেন বিশ্লেষণ, লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, সংক্ষিপ্তকরণ, সমন্বয় দাখিলা, এগুলো কিন্তু তারা দেখবে না। তারা মূলত এই আর্থিক বিবরণী থেকে তথ্যগুলো সংগ্রহ করবে। অর্থাৎ আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, অর্থাৎ এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা স্তর বা একটা হিসাবে ধাপ, যেখানে আমরা কারবারের আর্থিক ফলাফল নির্ণয় করব, আমাদের কারবারের লাভ ক্ষতি নির্ণয় করব, আমাদের কারবারের সম্পদের পরিমাণ নির্ণয় করব, আমাদের দায়ের পরিমাণ নির্ণয় করব, আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করব। একইভাবে আমরা আমাদের হিসাব সমীকরণটাও প্রুভ করব যে আমাদের হিসাব সমীকরণটা এখানে নির্ভুল আছে কিনা। তার মানে 8 নম্বর ধাপ
আচ্ছা, এরপরে আসো এবং এখানে কিন্তু মূলত এই বিষয়টা যারা কারবারে বিনিয়োগ করে, বিনিয়োগকারী আছে, তারা কিন্তু মূলত আর্থিক বিবরণটাই ভালোভাবে অ্যানালাইসিস করে যে কারবারটা এটা কি লাভজনক কারবার কিনা। বা মালিকের কথা যদি বলি, মালিক কিন্তু আর্থিক বিবরণীটাই দেখবে যে তার আয় হলো কিনা, মুনাফা হলো কিনা, ক্ষতি হলো কিনা, বা গত বছরের তুলনায় এই বছর তার মুনাফার পরিমাণটা কেমন, তার সম্পদের পরিমাণ কেমন। আবার যারা আমাদেরকে ঋণ দিবে, আমাদের ঋণদাতা প্রতিষ্ঠান, তারাও কিন্তু আমাদের দেখবে যে আমাদের ঋণ পরিশোধের বিপরীতে আমাদের সক্ষমতা কতটুকু রয়েছে, অর্থাৎ আমাদের সম্পদের পরিমাণ কেমন, সেটাও কিন্তু এখান থেকে জানা যাবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ আর্থিক বিবরণী। তবে হ্যাঁ, অবশ্যই আমাদের কিন্তু এই ধাপগুলো অতিক্রম করে এখানে আসতে হবে। কারণ কি, আর্থিক বিবরণী প্রস্তুতকরণের জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি, আমাদের একটা রেওয়া মিল লাগবে, আমাদের রেওয়া মিল লাগবে, এবং হিসাব থেকে বাদ পড়া যে আইটেমগুলো আছে সমন্বয় দাখিলা লাগবে। অর্থাৎ আমরা রেওয়া মিল এবং সমন্বয় দাখিলা এই দুটো নিয়ে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করব। তাহলে আবার রেওয়া মিল করতে গেলে খতিয়ান করা লাগবে, আর খতিয়ান করতে গেলে জাবেদা করা লাগবে। তার মানে একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড, একটা বাদ দিয়ে আরেকটা করা যাবে না। আমি শুরুতে আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারবো না। 9 নম্বর ধাপ, এখানে বলা আছে সমাপনী দাখিলা। আমরা জানি, আমরা কারবারের প্রত্যেকটা কারবারেরই যখন হিসাব শেষ হয়ে যায়, বছর শেষ হয়ে যায়, অর্থাৎ অর্থ বছর বা কারবারের যে সময়কাল শেষ হয়ে যায়, তখন তারা কি করে, তারা কিন্তু পরবর্তী বছরে আর আয় ব্যয়ের কোনো হিসাব নিয়ে যায় না। অর্থাৎ আয় ব্যয়গুলো ওই বছরেই, সংশ্লিষ্ট বছরেই এগুলো কি করে, অর্থাৎ এগুলোর হিসাবটা বন্ধ করে দেয়, হিসাবগুলো শেষ করে দেয়। তাহলে পরবর্তী বছরে মূলত সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটা বিষয় কিন্তু কি পরবর্তী বছরে আমরা আবার পরবর্তী বছরে যাবে এবং সেখান থেকে হিসাব শুরু হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের এই আয় এবং ব্যয়ের হিসাবগুলো বন্ধ করতে হবে। আর এই বন্ধ করার জন্য আমাদেরকে যে দাখিলা দিতে হয়, জাবেদা দিতে হয়, সেটাকে বলা হয় সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা, ক্লোজিং এন্ট্রি বলা হয়, ক্লোজিং এন্ট্রি। তারপরে 10 নম্বর সমাপনী পরবর্তী রেওয়ামিল। এখানে যেহেতু আমি দাখিলা দিলাম, জাবেদা করলাম, এবং এই জাবেদাগুলো দিয়ে আমি কী করবো, একটা রেওয়ামিল প্রস্তুত করবো। অর্থাৎ সমাপনী দাখিলা করার পর আমার এখানে সমাপনী পরবর্তী রেওয়ামিল প্রস্তুত করতে হবে। তার মানে সমাপনী রেওয়ামিল বা সমাপনী পরবর্তী রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমেই আমাদের হিসাব চক্রটা শেষ হয়ে যাবে। তবে এখানে আর্থিক বিবরণীর একটা গুরুত্বপূর্ণ রয়ে গেছে, যেটাকে বলা হয় নগদ প্রবাহ বিবরণী। ওইটাও কিন্তু আর্থিক বিবরণীর একটা অংশ। আর্থিক বিবরণীর মূলত আমরা জানি তিনটা অংশ, মূলত না, চারটা অংশ। একটা হচ্ছে আমাদের আয় বিবরণী, একটা হচ্ছে আর্থিক বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, এবং আরেকটা হচ্ছে কি আমাদের নগদ প্রবাহ বিবরণী। যদি আমরা আর্থিক বিবরণীর মধ্যেই মালিকানা সত্ত্ব বিবরণীটা অন্তর্ভুক্ত থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন কোম্পানিগুলোর ক্ষেত্রে মালিকানা সত্ত্ব বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী আলাদা করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে মূলত 3টি ধাপ, বা 2টি ধাপ নয়, এখানে 4টি ধাপ। নগদ প্রবাহ বিবরণী মূলত আর্থিক বিবরণীরই একটা অংশ। তাহলে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো এই হলো আমাদের হিসাব চক্র। তাহলে আমরা কিন্তু এখানে কোনো একটি অংশকে বাদ দিয়ে কিন্তু আমরা অন্য অংশে যেতে পারবো না। অর্থাৎ আমাকে পুরো চক্রটাই আমাকে এখানে কি করতে হবে, ধারাবাহিকভাবে কমপ্লিট করতে হবে। একইভাবে কিন্তু আমাদের এই চক্রটা এইভাবেই শুরু হবে এবং শেষ হবে। অর্থাৎ লেনদেন চিহ্নিতকরণ থেকে শুরু এবং সমাপন পরবর্তী রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমেই শেষ হবে। এবং এই কাজটা চক্রাকারে আবর্তিত হয় বিদায় এটাকে বলা হয় হিসাব চক্র। এটা একটা সাইক্লিং প্রসেস, এটা কিন্তু কখনো থেমে থাকে না, এটা কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে চলতেছে, চলমান। এবং হিসাব বিজ্ঞানের শুরু থেকে এখন পর্যন্ত, ভবিষ্যতে যতদিন থাকবে হিসাব বিজ্ঞান, ততদিন কিন্তু এভাবেই ধারাবাহিকভাবে কাজগুলো চলতে থাকবে। তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। এখন তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিব, তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো কমপ্লিট করবা। আর আমি ধীরে ধীরে কিন্তু আমার বইয়ের প্রয়োজনীয়তা অনেক বেশি বেড়ে যাচ্ছে। আর হিসাব বিজ্ঞান বই ছাড়া আসলে তেমন ভালোভাবে তুমি শিখতে পারবে না, কারণ হিসাব বিজ্ঞান শিখতে গেলে তোমাকে প্র্যাকটিস, চর্চা করতে হবে। চর্চা করার জন্য অনুশীলন করতে হবে, অনুশীলন করার জন্য অবশ্যই তোমার বইয়ের প্রয়োজন। বইয়ের নামটি আমি আগেই দিয়ে দিয়েছি, তোমাদের বইয়ের ছবি সহ দিয়ে দেওয়া আছে আমার পূর্বের ক্লাসে, সেখানে খোঁজ করলে তোমরা পাবা। তোমরা বইটি অবশ্যই সংগ্রহ করে ফেলবা এবং বাড়ির কাজগুলো কমপ্লিট করে রাখবা। আমরা হয়তো এখন বাড়ির কাজগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু যখনই আমাদের কলেজে আমরা যাব বা আমাদের আমাদের নাম্বার দেওয়ার সময় হবে, পরীক্ষার সময় হবে, তখন কিন্তু আমরা আমাদের ধারাবাহিক মূল্যায়নের নাম্বারটা তোমাদের এই বাড়ির কাজ দেখেই কিন্তু দিব। তো
তো সেক্ষেত্রে অবশ্যই তোমার বাড়ির কাজ। আর আরেকটা জিনিস, সেটা তো গেল নাম্বারের বিষয়। পাশাপাশি তুমি শিখতে গেলে তোমার অবশ্যই কি বাড়ির কাজগুলো তুমি কমপ্লিট না করলে ধারাবাহিকভাবে তুমি কিন্তু কি শিখতে পারবে না। সেক্ষেত্রে তুমি অনেক পিছনে পড়ে যাবে, শেখা হবে না। আর আমাদের শিখতে হবে, শেখার জন্যই তো আমাদের প্রচেষ্টা, আমাদের এত সংগ্রাম। তো সেক্ষেত্রে অবশ্যই শিখতে হবে, আর শিখতে গেলে তোমাদের অনুশীলন করতে হবে, অনুশীলন। তো আমাদের এখানে দুতরফা দাখিলা পদ্ধতি সংক্রান্ত বাড়ির কাজ, এখানে তোমাদের বইয়ের সমস্যা নম্বর 2, 4, 7 পৃষ্ঠা নম্বর দেওয়া আছে, 2-22, 2-23। তোমাদের যে বইটা আমি পাঠ্য করে দিয়েছি সেই বইটা, সেই বইটা থেকে তোমরা এই সমস্যাগুলো সমাধান করবা। এবং এগুলো আমি ক্লাস শুরু হলে বা কলেজ যখন দেখা হবে তখন এগুলো দেখব। এবং হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় সংক্রান্ত উদাহরণ 2, এটা উদাহরণ করে তারপরে তোমরা সেটা খাতায় লিখবে এবং প্রত্যেকটা অংশ ভালোভাবে তোমরা বিশ্লেষণ করবা, বোঝার চেষ্টা করবা। কোথাও সমস্যা হলে অবশ্যই নক করবা, যোগাযোগ করবা। যোগাযোগের জন্য এখানে অনেক মাধ্যম দেওয়া আছে। ফেসবুকে যোগাযোগ করতে পারো, মেসেঞ্জারে ফোন করতে পারো, ইমেইল অ্যাকাউন্ট দেওয়া আছে, ইমেইলও করতে পারো। যেভাবে তোমার সুবিধা হয় সেভাবে তুমি যোগাযোগ করে তোমার সমস্যার সমাধান করে নেবা। হিসাব চক্র সংক্রান্ত, এখানে হিসাব চক্রের ধাপসমূহ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান, এটা বইয়ে দেওয়া আছে, আমি আলোচনা করেছি। তোমরা বই পড়লে বাকিটা তোমরা খুব সহজে বুঝতে পারবে। এই বাড়ির কাজগুলো অবশ্যই তোমরা কমপ্লিট করে রাখবা। আশা করি তোমরা সেগুলো খুব ভালোভাবেই করতে পারবা। সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে যোগাযোগ করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।